আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি স্বামী তুরীয়ানন্দের স্মৃতি থেকে পাঠ নিবেদন করব, যেটি সংকলন করেছেন স্বামী চেতনানন্দ মহারাজ এবং স্মৃতিচারণ করছেন আইডা আনসেল। তার স্মৃতিচারণের কথা আজ পাঠ নিবেদন করব। দিব্যতরী চরণে আমি আমার সাষ্টাঙ্গ প্রণাম জানাই এবং সকল রামকৃষ্ণ ভক্ত মণ্ডলীকে জানাই শ্রদ্ধা, অভিনন্দন ও শুভেচ্ছা। এখানে 1900 খ্রিস্টাব্দে স্বামী তুরীয়ানন্দ কর্তৃক আমেরিকায় প্রথম বেদান্ত আশ্রম প্রতিষ্ঠার একমাত্র জীবিত প্রত্যক্ষদর্শী হিসাবে যিনি স্মৃতিচারণ করছেন তিনি আইডা আনসেল, অর্থাৎ তিনি হলেন স্বামীজির শিষ্যা এবং তিনি নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেছেন এবং তার জীবন অতিবাহিত বেশিরভাগ সময় করেছেন বোস্টনে। তিনি স্বামীজির পরম ভক্ত ছিলেন এবং স্বামীজির কথা এবং স্বামীজির শিক্ষা, স্বামীজির আদর্শকে তিনি তার জীবনে মেনেছেন এবং এখানে সেই কথা তিনি সেই সময়কার কিছু অবস্থার কথা, স্বামীজির কথা এবং স্বামীজির সঙ্গে এসেছিলেন সেই সময় স্বামী তুরীয়ানন্দ মহারাজ, তার কথাও তিনি এখানে স্মৃতিচারণ করছেন। আমি এখানে আজকে এই আলোচনা করতে করে আমার নিজের মনকে খুব সমৃদ্ধ লাগছে এবং যারা শুনবেন তাদেরও অন্তর সমৃদ্ধ হবে। শ্রী রামকৃষ্ণের সাক্ষাৎ শিষ্য স্বামী তুরীয়ানন্দ দ্বিতীয়বার আমেরিকায় যাবার সময় স্বামী বিবেকানন্দ তুরীয়ানন্দকে সঙ্গে নিয়ে যেতে অনুরোধ করেন, আমেরিকার তার সহকারী রূপে কাজ করতে পারেন। এখানে আইডা আনসেল অর্থাৎ স্বামীজির যে শিষ্যা, তিনি সেই সময়কার স্মৃতিচারণ করছেন এবং সেখানে স্বামী তুরীয়ানন্দের কথা তিনি বলছেন। স্বামী তুরীয়ানন্দ ভারত ত্যাগ করে সেখানে যেতে অস্বীকার করেন, অর্থাৎ স্বামীজির সঙ্গে স্বামীজি তাকে অনুরোধ করলে সেখানে আমেরিকায় তিনি আসতে তিনি অস্বীকার করেন, যেতে চাননি। কিন্তু শেষে যখন স্বামীজি তাকে মিনতি করে বলেন, হরি ভাই, একা আমি খাটতে খাটতে মরে যাচ্ছি, তুমি কি একটু সাহায্য করবে না? তখন তিনি যেতে সম্মত হলেন। এটি আইডা আনসেল বলছেন, তিনি স্মৃতিচারণ করছেন স্বামীজির কথা এবং স্বামী তুরীয়ানন্দের কথা তিনি বলছেন। 1899 সালের শেষের দিকে স্বামী বিবেকানন্দ ক্যালিফোর্নিয়ায় আসেন এবং লস অ্যাঞ্জেলেস শহরে বক্তৃতা দেন। কখনো কখনো তিনি মিড ভগ্নিত্রয়ের বাড়িতে থাকতেন। এদেরই একজন হচ্ছেন মিসেস এলিস হ্যান্সবরো। স্বামীজির কাজে সাহায্য করার জন্য তিনি তার সঙ্গে সান ফ্রান্সিসকোতে আসেন। মিলসের ইউনিটেরিয়ান চার্চে স্বামীজির কয়েকটি বক্তৃতা হয়। এই সব ভাষণে খুব উৎসাহের সাড়া পড়ে যায়। স্বামীজি ওকল্যান্ড, অ্যালামেডা এবং সান ফ্রান্সিসকোতে পরপর অনেকগুলি বক্তৃতা দেন। হোম অফ ট্রুথে থাকতেন সেই সময় অ্যালামেডায়, স্থানটির নাম ছিল অ্যালামেডায়। সান ফ্রান্সিসকোতে একটি ছোট দল গড়ে ওঠে। এরা ওখানে থাকবার জন্য স্বামীজির কাছে প্রার্থনা জানায়। স্বামীজি তখন ভারতে ফিরে আসতে অত্যন্ত উদ্গ্রীব। তিনি বললেন, আমি একজন হিন্দু সন্ন্যাসীকে তোমাদের কাছে পাঠিয়ে দেব, যার জীবনটি তোমরা দেখতে পাবে আমার উপদেশগুলির প্রত্যক্ষ মূর্তি। তিনি স্বামী তুরীয়ানন্দকে মনে করেই এই কথা বলেছিলেন। তুরীয়ানন্দজি তখন নিউ ইয়র্কে স্বামী অভেদানন্দকে সাহায্য করছেন। স্বামী তুরীয়ানন্দ যখন আইডা আনসেল বলছেন যে তাদের কাছে এলেন, কথা প্রসঙ্গে স্বামীজির ওই উক্তি তাকে বলা হয়। তিনি উত্তরে বললেন, আমি হচ্ছে একটি ছোট্ট ডিঙ্গি, অর্থাৎ তুরীয়ানন্দ মহারাজ বলছেন তাদের, আমি হচ্ছি একটি ছোট ডিঙ্গি, বড়জোর 2-3 জন লোককে পার করে দিতে পারি,
কিন্তু স্বামীজি হচ্ছেন একটি বিরাট জাহাজ, বিপুল সংসার জলধিতে হাজার হাজার লোকের তিনি কর্ণধার হতে পারেন। স্বামী তুরীয়ানন্দকে ডেট্রয়েটে রেখে বিদায় নেবার সময় স্বামী বিবেকানন্দ তাকে যে শেষ উপদেশ দিয়ে যান সে কথাও তিনি বলেন। অর্থাৎ তুরীয়ানন্দ মহারাজ এই আইডা আনসেল এবং সেখানে স্বামীজির যারা ভক্তরা এবং স্বামীজির বক্তৃতা অনুপ্রাণিত হয়েছিলেন তাদের কাছে বললেন, তিনি বললেন, স্বামীজি তুরীয়ানন্দকে বললেন, তুমি আশ্রমটি গড়ে তোলো এবং আপাতত তুমি তোমার অন্তর থেকে ভারতের কথা তুমি ভুলে রাখো এবং এবং মা সব কিছু করবেন, এটি বললেন, যে বাদবাকি মা সম্পন্ন করে দেবেন। তুমি ওই আশ্রমে যে ওই অঞ্চলে যে আশ্রমটি, অর্থাৎ স্বামীজি একটি আশ্রম গড়ে তোলার সংকল্প করেছিলেন সেটির কথা এবং সেটির দায়িত্ব দিলেন তুরীয়ানন্দ মহারাজকে। পরবর্তীকালে স্বামী তুরীয়ানন্দ বলেছিলেন যে তিনি স্বামীজির এই বক্তব্য এবং তিনি যে নির্দেশ দিয়ে দিলেন সেটি তিনি শিরোধার্য করেছিলেন। স্বামী তুরীয়ানন্দ সান ফ্রান্সিসকোতে একটি বক্তৃতা দেন। ওই সময় সকালে তিনি ধ্যান শিক্ষা দিতেন এবং কোনো দিকটাতে আগে হাত দেওয়া হবে, কোনোটি কিভাবে সেই আশ্রমটি তৈরি হবে এই বিষয় নিয়ে আলোচনা চলতো সেই বক্তৃতায় এবং সেই যে সবাই মিলে একত্রিত হয়ে তারা যে সংকল্পটি স্বামীজি করে রেখেছিলেন সেটিকে আরও এগিয়ে নেওয়ার জন্য শহরের বহু লোক যেখানে আসতে পারে সেই রকম একটা কেন্দ্র স্থাপন করা হবে এবং খুব নিষ্ঠাবান, আগ্রহশীল, ধর্মজীবন লাভে ইচ্ছুক উপকারের জন্যই শহর থেকে দূরে একটি আশ্রম শুরু করা হবে। এরকমই একটি সংকল্প স্বামীজি করেছিলেন এবং সেটির ভার দিয়ে গেলেন তুরীয়ানন্দের উপর, স্বামী তুরীয়ানন্দের উপরে। এবং তিনি বললেন, মা প্রসন্ন হয়েছেন। ঠিক হলো যে মিস বুক আর মিস লিডিয়া বেল আশ্রম স্থাপনের প্রস্তাবিত স্থানে কিছুদিন আগেই যাবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা দিয়ে সব করে ফেলবেন। অল্প বয়সে স্বাস্থ্যহানির জন্য তার তখন যিনি বলছেন, বক্তব্য বলছেন, তুরীয়ানন্দ স্মৃতিচারণ করছেন আইডা আনসেল, তিনি বলছেন যে মাত্র 23 বছর বয়সেই তিনি শারীরিক কিছু কর্মক্ষমতা তিনি হারিয়েছিলেন, তিনি অকর্মণ্য হয়ে পড়েছিলেন। তিনি বলছেন, তখন আমার শরীর খুব কৃশ, কিন্তু এত অযোগ্যতা সত্ত্বেও আশ্রমে যাবার জন্য স্বামী তুরীয়ানন্দের কাছে অনুমতি চাইলাম। তিনি বলছেন, আমার দিকে চেয়ে স্নেহ ভরে তিনি জিজ্ঞাসা করলেন, তুমি যেতে চাইছো কেন? তখন আইডা আনসেল বলছেন, মাখন হব বলে। তিনি খুব খুশি হয়ে উত্তর দিলেন, তুমি যেতে পারো, তোমার মা যদি তোমাকে অনুমতি দেন, দৃঢ় অধ্যবসায় যদি থাকে তো মাখন হয়ে যেতে পারো। খুব সুন্দরভাবে যে আশ্রমটি সান ফ্রান্সিসকোতে স্বামীজি গড়ে তোলবার জন্য সংকল্প করে দিয়েছিলেন এবং করে গেছিলেন এবং স্বামী তুরীয়ানন্দ মহারাজকে সেটিকে বাস্তবায়িত করবার জন্য নির্দেশ দিয়েছিলেন। সেটি তারা ধীরে ধীরে এগিয়ে নিয়ে চলেন এবং এই বিষয়ে আইডা আনসেলে তিনি তার স্মৃতিচারণের মাধ্যমে তিনি বিভিন্নভাবে সেটি আশ্রমটি গড়ে তুলতে গিয়ে কী কী সুবিধা অসুবিধা হয়েছিল, কী কী কঠিন পরিস্থিতির মধ্যে তাদের পড়তে হয়েছিল এবং সর্বোপরি স্বামী তুরীয়ানন্দ মহারাজের কঠিন ত্যাগ এবং তপশ্চর্যার যত কিছু স্পর্শ ও সান্নিধ্য তারা পেয়েছিলেন সেটিকে তিনি স্মৃতিচারণ করেছিলেন এবং যেটি স্বামীজি বলে গেছিলেন যে আমার যা কিছু শিক্ষা বা আদর্শ তোমরা দেখলে বা শুনলে, যেটিতে তারা প্রভাবিত হয়েছিলেন সেই সময় আমেরিকার বিদেশিনীরা এবং স্বামীজির কথা, ঠাকুরের কথা এসে বলেছিলেন, ঠাকুরের সর্বধর্ম সমন্বয়ের কথা, সেগুলো সেই সকল শিষ্য ভক্ত মণ্ডলী সেই
সেই আশ্রমকে এগিয়ে নেওয়ার জন্য তারা শপথ নিলেন এবং সেটি ধীরে ধীরে এগিয়ে চলল। আজকে আইসা অ্যাঞ্জেল আইডা আনসেল, দুঃখিত আমি নামটা ভুল পড়েছি, এটি আইডা আনসেল, তিনি স্বামী তুরীয়ানন্দের স্মৃতিচারণ করছেন এখানে। আজকে এইটুক পাঠ করে আমি নিজে সমৃদ্ধ হলাম, আর যারা ভক্তমণ্ডলী শুনবেন তারাও নিশ্চয়ই তাদেরও অন্তর সমৃদ্ধ হবে। আজকে যদি কিছু পাঠে ভুল ত্রুটি হয় সেটি ক্ষমা করে দেবেন, মার্জনা করে দেবেন। এটি পাঠ করে আমার অন্তরও খুব ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম। পাঠ শ্রবণের মাধ্যমে অনেক কিছু অজানা জিনিস জানা যায়। আজকে স্বামী তুরীয়ানন্দের স্মৃতি থেকে পাঠ নিবেদন এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ।